আজকে আমরা ভেক্টর যোগ নিয়ে কথা বলবো। ভেক্টর যোগ, ভেক্টরের ত্রিভুজ যোগ রয়েছে, ভেক্টরের বহুভুজ যোগ রয়েছে, তেমনি ভেক্টরের সামান্তরিক যোগ রয়েছে। আমরা ভেক্টরের সামান্তরিক যোগ স্পেসিফিক এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ভেক্টরের সামান্তরিক যোগের মূল তত্ত্বটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। অর্থাৎ একটা সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু যদি দুটো ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এর অর্থ হচ্ছে পি এবং কিউ দুটো ভেক্টর রাশি, আমি এদের মান হিসেবে দেখিয়েছি এখানে। এখন এই দুটো ভেক্টর এরা আলফা কোণে ক্রিয়া করছে, তাহলে এই সামান্তরিকের কর্ণ ও বি এইটাই লব্ধি আর নির্দেশ করবে। এখন ও এ বিসি সামান্তরিকটার ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করে বিডি লম্ব টানি, তাহলে দেখা যাচ্ছে কি ও বি ডি এইটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও বি ডি হতে পাই কি পাই, ওবি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ওবি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। কিন্তু ওডি পরিবর্তে ওয়ে প্লাস এডি লেখা যায়, তাহলে ওয়ে প্লাস এডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার লেখা হচ্ছে। দিস ইকুয়াল টু ওয়ে স্কয়ার প্লাস 2ওএ এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটাকে সমীকরণ 1 বলছি। এখন ওবি স্কয়ার ইকুয়াল টু, এখন আমার ও এর মান জানা আছে, বাট এডি স্কয়ার বিডি স্কয়ার এবং এডি এই সমস্ত মান জানা নেই। এই কারণে আবার আমি করব কি, এবার এই যে এডি স্কয়ার বিডি স্কয়ার, এটা এডি স্কয়ার বিডি স্কয়ার ওখানে আছে, অর্থাৎ ওই ছোট ত্রিভুজটাতে আছে। ত্রিভুজ এ বি ডি এখান থেকে পাই আমরা, আবার দেখো এই যে এ বি ডি এই ত্রিভুজটা থেকে পাই এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। কিন্তু এবি সমান্তরাল ওসি বলে ত্রিভুজে এই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান এবং সমান্তরাল। এই সমান্তরাল বলে তারা পরস্পর সমান হবে। এই কারণে আমরা লিখতে পারবো ওসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা ইকুয়েশন 2। এখন এডি স্কয়ার বিডি স্কয়ারের পরিবর্তে ওসি স্কয়ার লিখবো, আর ওসি স্কয়ার ইকুয়াল টু তো কিউ, ওসি ইকুয়াল টু কিউ আমাদের জানা আছে। এবার ছোট্ট এই এডি, এটার মান জানা নেই, এডিটা এখানেই রয়েছে। আবার ত্রিভুজ এ বি ডি হতে পাই এডি বাই এবি ইকুয়াল টু, দেখো ভূমি আর অতিভুজ, তাই তো, এডি অতিভুজ, এডি বাই এবি। তাহলে কি হলো, ভূমি বাই অতিভুজ, তাহলে কি হবে এটা কস আলফা। তাহলে এডি ইকুয়াল টু এবি কস আলফা। আর যেহেতু আমরা এই যে এডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু ওসি লিখেছি, তার মানে আমি এটা লিখতে পারবো কি ওসি কস আলফা, ইকুয়েশন 3। তাহলে এডি ইকুয়াল টু ওসি কস আলফা লিখতে পারবো, আর এডি স্কয়ার বিডি স্কয়ার ইকুয়াল টু ওসি স্কয়ার লিখতে পারবো। এখন সমীকরণ 1 থেকে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে কি পাই, দেখো যে ওবি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস 2ওএ ইন্টু এডি। এডির পরিবর্তে আমরা বসাবো ওসি কস আলফা, ওসি কস আলফা প্লাস, এরপরে ছিল আমার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আর এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ারের পরিবর্তে লিখছি আমরা ওসি স্কয়ার, ওসি স্কয়ার। এখন এই ভ্যালুগুলো এখান থেকে দেখি আমরা যে ওএ কি ছিল, ওএ ছিল পি, তারপরে দেখো ওসি কি ছিল, ওসি ছিল কিউ। তাহলে আমরা ওই ভ্যালুগুলো এখানে বসাতে পারি। আর ও বি এটি ছিল আর, সো দ্যাট আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা প্লাস পি স্কয়ার। এটা চলে আসলো। এখন এর পরে আমরা এই ভ্যালুটা নিতে পারি
r ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটাকে ইকুয়েশন নাম্বার আমরা বলবো 4। এই সমীকরণ 4 এইটা হলো আমাদের লব্ধির মান। সমীকরণ 4 হলো লব্ধির মান। এখন আমরা সমীকরণ 4 হলো লব্ধির মান। এখন আমরা এর পরে লব্ধির দিকটা বের করতে চাবো। লব্ধির দিক অর্থাৎ লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণে আছে, ওই থিটা কোণের মানটা যদি আমরা বের করতে পারি তাহলে লব্ধির দিকও বের করা সম্ভব। আমরা যদি লব্ধির দিক বের করতে চাই তাহলে যে কাজটি করব, ছোট একটি কাজ, এই কাজটা আমরা এভাবে করতে পারি। আবার ট্রায়াঙ্গেল এ ও বিডি হতে পাই, আমরা যদি ওবিডি এই ত্রিভুজটা বিবেচনা করি তাহলে খেয়াল করো, আমি এই ত্রিভুজটার যদি ট্যানজেন্ট বের করতে চাই তাহলে কি হবে? ট্যানজেন্ট থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব আমার বিডি, তাহলে বিডি আর ভূমি হচ্ছে ওডি। ওডি দিস ইকুয়াল টু বিডি বাই ওডির পরিবর্তে আমরা লিখবো ওয়ে প্লাস এডি। ইকুয়েশন নাম্বার 5। হ্যাঁ, খেয়াল করো, আমরা এডির মান জানি, ও এর মান জানি, কিন্তু বিডির মান জানি না। এখন এই বিডির মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বিডি বাই এবি দিস ইকুয়াল টু, দেখো বিডি বাই এবি, এখানে লিখছি বিডি বাই এবি। তাহলে বিডি কি? লম্ব। এবি হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলে কি হবে? সাইন আলফা। তাহলে বিডি ইকুয়াল টু এবি সাইন আলফা দিস ইকুয়াল টু, এবির পরিবর্তে ওসি লিখবো, ওসি সাইন আলফা। এটা চলে আসে। এখন আমরা এই ভ্যালুটাতে, যে 5 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দেব। এখন লেখো যে 5-এ এটাকে যদি আমরা বিডি, এটাকে 6 নম্বর সমীকরণ যদি আমি বলি, 6 নম্বর সমীকরণ বললাম, তাহলে 6 এবং 3 থেকে মান বসাই। 5-এ 6 ও 3 হতে মান বসাই, তাহলে কি পাওয়া যাবে? tan থিটা ইকুয়াল টু বিডির পরিবর্তে লিখবো ওসি সাইন আলফা ডিভাইড বাই ও এর পরিবর্তে লিখবো বি প্লাস এডি। এডির পরিবর্তে লিখছি আমরা ওসি কস আলফা। তো আর একটু পরে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে ও এ প্লাস এটা লিখবো ওসি কস আলফা। এখন খেয়াল করো, আমার ওসি ছিল কিউ, দ্যাটস ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। এই যেটা পাওয়া গেল, এখন লিখি tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। অর্থাৎ যে কোণটার আমরা কস নিয়েছি সেই কোণটার কিন্তু সাইন হতে হবে। এইটা একটা ইকুয়েশন বলা যায়, কিন্তু আমার তো ট্যান থিটা বের করার দরকার নেই, আমার তো দরকার থিটাটা। তাহলে আমি আরো এক লাইন এগিয়ে যাব। এবার থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এখন যে সমীকরণটা পেলাম, আমি এই সমীকরণটার একটা নাম্বার দেব। এইটাকে আমরা 7 নম্বর সমীকরণ বলবো। এই ইকুয়েশন 7 লিখে নাও। এই যে এর নিচে যে সমীকরণ 4 হলো লব্ধির মান এবং সমীকরণ 7 হলো লব্ধির দিক। তাহলে সমীকরণ 4 হলো লব্ধির মান
এবং 7 হলো লব্ধির দিক। এই যে তাহলে লব্ধির মান এবং দিক আমরা দুটো পেয়ে গেলাম। এই যে 5 এবং 7, 4 এবং 7 আমরা পেয়েছি, সেই 4 এবং 7 এক পাশে লিখে রাখি আমি। এই দুটোকে আমি এখন ইমপ্লিমেন্ট করব কিভাবে প্রবলেম সলভ করতে এই দুটো সমীকরণ ব্যবহার করা যায়। তাহলে আমার এই পাশে লিখে রাখছি r ইকুয়াল টু রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos alpha, আর theta equal to tan inverse q sin alpha divided by p plus q cos alpha। এই যে দুটো সমীকরণ আমি লিখে রাখলাম। এখন এই দুটো সমীকরণ যা আমরা এখানে সমীকরণ দুটো পাওয়ার পদ্ধতিটা কি ছিল তা আমরা দেখেছি। এখন এই সমীকরণ দুটোকে আমরা কাজে লাগিয়ে একটি প্রবলেম সলভ করব। এই দুটোকে কাজে লাগিয়ে প্রবলেম সলভ করতে পারবো আমরা। এর মধ্যে আরেকটা কাজ আছে, সেটি হলো যে আমরা কিভাবে এই লব্ধির সর্বোচ্চ মানটাকে পেতে পারি কিংবা লব্ধির সর্বনিম্ন মানটা পেতে পারি, দুটো আমরা পেতে পারি। এখন আমরা বলছি কি যে দুটো ভেক্টর প্রত্যেকের মান 10 একক। দুটি ভেক্টর আমি লিখতে চাচ্ছিলাম না, দুটি ভেক্টরের প্রত্যেকের মান 10 একক। এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এরা পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ক্রিয়াশীল হলে লব্ধির মান ও দিক কত বা নির্ণয় করো। এরকম যদি একটা আমার প্রবলেম থাকে তাহলে আমরা অনায়াসে দুটো ভেক্টর কাজ করছে, as for example যে একটা ভেক্টর এদিকে কাজ করছে তার মান 10, একটা এদিকে কাজ করছে তার মানও 10, এই যে মাঝখানে থিটা আলফা দিস ইকুয়াল টু 120 ডিগ্রি এটা বলে দেওয়া হয়েছে। আর এদিকে যেটা কাজ করছে সেটাও 10 একক, এদিকে যেটা কাজ করছে সেটাও 10 একক। সো দ্যাট আমরা এটাকে সহজেই লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যদি বের করতে চাই তাহলে লব্ধির মান r ইকুয়াল টু রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আমরা এখানে লিখবো যে এখানে p ইকুয়াল টু 10 একক, q ইকুয়াল টু 10 একক, আর কি দেওয়া আছে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আমাকে আর বের করতে হবে এবং থিটা বের করতে হবে। তাহলে r ইকুয়াল টু রুট অফ 10 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 cos 120 ডিগ্রি। এখন তোমরা আমাকে বলো দেখি cos 120 এর মান কত? ডেফিনেটলি cos 120 হচ্ছে -r। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা পাবো হলো রুট অফ 10 স্কয়ার ইকুয়াল টু 10। অতএব r ইকুয়াল টু 10 মানে লব্ধির মান 10 একক। লব্ধির মান পাওয়া গেল 10 একক। এখন আমরা দিক নির্ণয় করতে চাচ্ছি, তাহলে tan theta ইকুয়াল টু q sin alpha divided by p plus q cos alpha. This equal to q 10 sin 120 degree divided by 10 plus 10
cos 120 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এই ভ্যালুটা, টোটাল ভ্যালুটা 10 sin 120 ডিগ্রি বাই 10 প্লাস 10 cos 120 ডিগ্রি। টোটাল ক্যালকুলেশন করে আমি যেটা পাবো, এটা পাবো হলো থিটা ইকুয়াল টু, এটা সবটা কাজ করে আমি পাবো হলো 59.99 ডিগ্রি। 59.99 degree. This is numerically equal to 60 degree প্রায়। তাহলে এদের লব্ধি 60 ডিগ্রি কোণে, অর্থাৎ পি ভেক্টরটার সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে। এইভাবে লব্ধিটা কাজ করবে এইদিকে, আর এদিকে কাজ করবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের ভেক্টর যোগের লব্ধি কিভাবে বের করা যায়। দুটো ভেক্টর কাজ করছে, সামান্তরিকের দুটো বাহু বরাবর ধরে নিচ্ছি। এখন এটা সামান্তরিক না হয়ে আয়তাকার হতে পারে, বর্গের হতে পারে, কিন্তু সেম ফর্মুলা আমরা ইউজ করব। লব্ধির সর্বোচ্চ মান কত হতে পারে? আমরা জানি r equal to root of p square plus q square plus 2pq cos alpha। এখন যেহেতু p এবং q এর মান নির্দিষ্ট, তাহলে cos alpha এর মানের উপর r এর মান নির্ভর করে। কিন্তু cos alpha এর সর্বোচ্চ মান +1, তাহলে r এর মান সর্বোচ্চ হবে যখন cos alpha equal to +1 হবে। তাহলে r এর সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমাকে cos alpha এর মানটা 1 হতেই হবে, কারণ এই যে r আছে, এই r লব্ধি এর ভ্যালুটা p এবং q এর মান স্থির থাকলে cos alpha এর মানের উপর নির্ভর করবে। তাহলে আমরা এখন দেখি যে cos alpha equal to +1 equal to cos কতর ভ্যালু +1, cos কতর মান আমরা এটা জানি। cos alpha এটা 0 ডিগ্রি যদি হয়, তাহলে this equal to cos 0 ডিগ্রি, তাহলে alpha equal to 0 ডিগ্রি। এখন এই সমীকরণ 1 এইখানে যদি বসাই, তাহলে r max equal to root of p square plus q square plus 2pq cos 0 degree equal to conjugate 1, that's equal to p square plus q square plus 2pq, that's equal to পাশে রেখে দাও, যেহেতু cos 0 degree equal to 1, this equal to root of p plus q whole square, অতএব আর max equal to p plus q লেখা যায়। তার মানে আমরা বলতে পারি কি, দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হবে
ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। এখানে আমরা দেখছি দুটোর মানের যোগফলের সমানই হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম যে দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান, এইটা পাওয়া যাবে। আবার আমরা একইভাবে সর্বনিম্ন মানটাও কিন্তু পেতে পারি, যে সর্বনিম্ন মান কখন হবে। সেই কাজটা করার জন্য আমরা এই বিষয়টাই নির্ণয় করব, কাজ করব। এই বিষয়টা নিয়েই কাজ করবো আমরা বলবো cos আলফা ইকুয়াল টু -1, আর এর মান নির্ভর করে cos আলফা এর মানের উপর। কিন্তু cos আলফা এর সর্বনিম্ন মান -1, অতএব cos alpha equal to -1 equal to cos 180 degree. So alpha equal to 180 degree. আমরা লিখতে পারি যে অতএব alpha equal to 180 ডিগ্রি হলেই লব্ধির মান সর্বনিম্ন হবে। লব্ধির মান সর্বনিম্ন হবে। এখন আমি যদি লব্ধির মান সর্বনিম্ন পেতে চাই, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমাকে অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। তাই যদি হয় তাহলে আর মিনিমাম ইকুয়াল টু রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। This equal to root of p square plus q square minus 2pq. That's equal to root of p versus q হোল স্কয়ার। আমি ভার্সেস লিখলাম এই কারণে যে আমি জানি না পি বড় নাকি কিউ বড়। কিউ বড় হতে পারে, কিউ বড় হতে পারে, অর্থাৎ যেটি বড় সেটি থেকে বিয়োগ করতে হবে। তাহলে আর মিনিমাম ইকুয়াল টু পি ভার্সেস কিউ। তাহলে এখান থেকে আমরা একটা কথাই বলতে পারি যে দুটো ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হবে ওই ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। আর একটু আগে আমরা যেমন দেখেছিলাম দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান, তেমনি এখন দেখছি দুটো ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হবে ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। থ্যাংক ইউ।